সত্য কখনো চাপা থাকে না, সেটা আরও একবার প্রমাণিত হলো। আজ হোক কাল হোক সত্য উন্মোচিত হবেই, এবং কখনো কোনো পেশি শক্তি, কোনো ক্ষমতার মাধ্যমেও সত্যকে চিরদিনের জন্য দাবিয়ে রাখা যায়নি। অবশেষে সেই সত্যটাই প্রতিষ্ঠিত হলো, সেই সত্যটাই উন্মোচিত হলো, এবং এটা এবার এমনভাবে উন্মোচিত হলো যেটার মাধ্যমে আইসিসি এবং ভারতের মেরুদণ্ড ভেঙে গেল। রিকি পন্টিং, অস্ট্রেলিয়ান এই কিংবদন্তি ক্রিকেটার, এমন একটি বোমা ফাটালেন যেটার মাধ্যমে তিনি সকলের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে বাংলাদেশের সাথে আইসিসি যে কাজটি করেছে এটা চরমভাবে তারা নিরপেক্ষতা ধরে রাখতে পারেনি, তারা অন্যায় করেছে, তারা চরমভাবে বৈষম্যমূলক আচরণ করেছে। এবং আইসিসি চাইলেই তারা ডাবল স্ট্যান্ড গ্রহণ না করে একটি সঠিক এবং নিরপেক্ষতার ভিত্তিতে ন্যায় বিচার যদি নিশ্চিত করত, তাহলে বাংলাদেশের সাথে তারা কখনো এমনটা করতে পারত না। রিকি পন্টিং উল্লেখ করেছেন যে যখন বাংলাদেশ মুস্তাফিজুর রহমানকে আইপিএলে অংশগ্রহণ করা হলো, তাকে নিলামে ওঠানো হলো, এমনকি তাকে শেষ পর্যন্ত ক্রয় করা হলো, দর কষাকষির মাধ্যমে আইপিএলে দেখা গেল যে শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স 9.20 কোটি রুপিতে মুস্তাফিজকে ক্রয় করলো। তারপর পরে কি হলো, তাকে বহিষ্কার করার জন্য কিছু উগ্রপন্থী হিন্দুত্ববাদী অর্গানাইজেশন থেকে দাবি জানানো হলো, এবং বিসিসিআই সেই দাবির কাছে মাথা নত করে মুস্তাফিজকে আইপিএল থেকে বহিষ্কার করে দিল। এবং সেটা তারা কোনো রাগঢাক না রেখেই সরাসরি তারা বিশ্ব মিডিয়াতে, অর্থাৎ মিডিয়ার মাধ্যমে তারা প্রচার করতে লাগলো, যেন তারা এমন একটা কাজ করেছে যেটার মাধ্যমে তারা বাংলাদেশের বিরুদ্ধে অবশেষে সফল একটি পদক্ষেপ নিতে পেরেছে। যেন মনে হচ্ছিল তাদের দীর্ঘদিনের জমিয়ে রাখা ক্ষোভ তারা এই মুস্তাফিজকে বহিষ্কার করার মাধ্যমে সেই ক্ষোভটা প্রকাশ করছে। যেন মনে হচ্ছিল যে বাংলাদেশের সাথে তাদের কতটা শত্রুতা এবং বাংলাদেশ তাদের সাথে কতটা শত্রুতাপূর্ণ সম্পর্ক তৈরি করেছে, যেটার প্রতিশোধ তারা মুস্তাফিজকে বহিষ্কার করার মাধ্যমে গ্রহণ করেছে। এর পরপরই আসলো বিশ্বকাপ, এবং এই বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট টিম বাংলাদেশ সরকারের অনুমতি ছাড়া কিভাবে অংশগ্রহণ করবে, বিসিবির নির্দেশ থাকলেও বাংলাদেশ সরকার এখানে বাগড়া দিল, এবং শেষ পর্যন্ত বাংলাদেশ সরকার এবং বিসিবি যৌথভাবে সিদ্ধান্ত নিল যেখানে এক মুস্তাফিজের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ভারত, সেখানে গোটা বাংলাদেশ ক্রিকেট টিম, তাদের সাথে সাপোর্টার থাকবে, ক্রিকেট লাভার্সরা থাকবে, জার্নালিস্ট থাকবে। এত বড় একটা বহরের নিরাপত্তা কিভাবে প্রদান করবে? যদিও ভারত নিরাপত্তা প্রদান করতে পারবে, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে অন্য জায়গায়, অর্থাৎ বাংলাদেশ এবার খেলাটাকে অন্য দিকে নিয়ে গেল। বাংলাদেশ চাইলেই ভারত তারা যে হাই সিকিউরিটি প্রদান করতে চেয়েছিল সেটার আলোকে ভারতে তাদেরকে নিতে পারতো, বা তারা এই বিশ্বকাপে অংশ নিতে পারতো, কিন্তু মুস্তাফিজকে যখন ঘাড়ে ধাক্কা দিয়ে ভারত থেকে বহিষ্কার করা হয়েছে, তখন এটা বাংলাদেশের জন্য একটা চরম অপমানজনক। বাংলাদেশ আয়তনে ছোট্ট একটি রাষ্ট্র হতে পারে, বাংলাদেশ হয়তো নবাগত ক্রিকেট খেলুড়ের দেশ হতে পারে, কিন্তু বাংলাদেশ একটি স্বতন্ত্র জাতি, তাদের একটা স্বতন্ত্র সার্বভৌমত্ব রয়েছে। তাই একটি দেশের সাথে আপনি অন্য আরেকটি দেশ যত বৃহৎ হন না কেন, যত শক্তিশালী, আপনার যত সুপার পাওয়ার বা ইকোনমিক্যাল পাওয়ার থাকুক না কেন, আপনি কখনো এমনটা করতে পারেন না। তাই বাংলাদেশ শেষ পর্যন্ত বাধ্য হয়েছে নিজ দেশের সম্মানের কথা ভাবতে, নিজ দেশের স্বার্থের কথা ভাবতে, এবং নিজের ডিগনিটি রক্ষা করার জন্য ক্রিকেটকে বিসর্জন দিল। তারা বিশ্বকাপে অংশ নিল না। তারা আইসিসির কাছে দাবি জানালো যে যদি আইসিসি বাংলাদেশকে এই বিশ্বকাপে রাখতে চাই, দেখতে চাই, তাহলে অবশ্যই ভারতের পরিবর্তে অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে বাংলাদেশের খেলার আয়োজন করা হোক, তাহলে কেবল বাংলাদেশ এই বিশ্বকাপে অংশ নেবে, নতুবা না। কিন্তু আইসিসি অন্য সকল ক্ষেত্রে একমুখী নীতি বা একটা নিরপেক্ষতা রক্ষা করতে পারলেও বাংলাদেশের ক্ষেত্রে এসে আইসিসি যেন একেবারে মেরুদণ্ডহীন একটা সংস্থায় পরিণত হলো। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা, তার কাছে প্রত্যেকটা সহযোগী দেশ সমান দৃষ্টিতে সে দেখবে, সকলের প্রতি সুবিচার নিশ্চিত করবে। কিন্তু দেখা গেল সে কি করলো, সে ভারতের প্রতি এতটা ঝুঁকে পড়লো যে ভারতের কথায় উঠবস করতে লাগলো, অর্থাৎ শেষ পর্যন্ত জয়সার পেশি শক্তি জয়লাভ করলো। বিসিসিআইয়ের অর্থের কাছে আইসিসি পরাজিত হলো, এবং বিসিসিআই যে দাবি করলো, তারা বললে এটা আমাদের ইগোর বিষয়, বাংলাদেশ ভারতে যদি এসে না খেলতে চায় তাহলে বাংলাদেশের যেন অন্য কোনো ভেন্যুতে খেলার আয়োজন না করা হয়। এবং শেষ পর্যন্ত আইসিসি সেটাই করলো, অর্থাৎ তারা কোনো ধরনের প্রশ্ন করা ছাড়াই কিন্তু যে কাজটা করতে পারতো সেটা কিন্তু তারা অনেক সময় ক্ষেপণ করার মাধ্যমে, টাইম কিল করার মাধ্যমে এমন একটা সময় নিয়ে আসলো যখন কিন্তু বাংলাদেশকে বাদ পড়া ছাড়া আর অন্য কোনো উপায় থাকলো না। তাই রিকি পন্টিং
কিংবদন্তি রিকি পন্টিং, সুপারস্টার রিকি পন্টিং, তিনি এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সকলের মুখপাত্র হিসেবে যে বিবৃতিটা প্রদান করলো, তাতেই কিন্তু আইসিসি এবং জয়সার এবং ভারতের একটা মেরুদণ্ডে কিন্তু চরমভাবে আঘাত করলো। রিকি পন্টিং উল্লেখ করেছেন, ভারত যদি বলতো আমরা বাংলাদেশে খেলবো না, তাহলে আইসিসি কিন্তু কোনো কারণ জিজ্ঞাসা না করেই ভারতকে বিকল্প ভেন্যুতে খেলার ব্যবস্থা করে দিত। কিন্তু বাংলাদেশের অনুরোধ রাখেনি আইসিসি। আসলে আইসিসি এখন আর নিরপেক্ষ নয়। আইসিসি ভারতের কথাই ওঠে আর ভারতের কথাই বসে। এভাবে যদি চলতে থাকে তাহলে একদিন সবাই বাংলাদেশের মতো ভারতকে বয়কট করবে ক্রিকেট থেকে। তাই ভারত ও আইসিসির সাবধান হওয়া উচিত এখনই, অন্যথায় জেগে উঠবে গোটা ক্রিকেট বিশ্ব। রিকি পন্টিংয়ের কথাটা হয়তো আপনি সাধারণ এবং স্বাভাবিক একটি কথা মনে করতে পারেন, কিন্তু এই কথার একটা সুদূর প্রসারী ফলাফল রয়েছে, যেটা ভারত দীর্ঘমেয়াদে সেটা উপলব্ধি করতে পারবে। ইতিমধ্যে আমরা দেখেছি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তিনি উল্লেখ করেছেন যে এই আইসিসি দিয়ে আর কোনোভাবেই নিরপেক্ষতা আশা করা যায় না। অর্থাৎ এই আইসিসি এখন একক একটি দেশের গোলামে পরিণত হয়েছে, একক একটি দেশের একটি নিয়ন্ত্রক সংস্থায় পরিণত হয়ে গেছে। তাই এই আইসিসিকে যদি নিরপেক্ষভাবে দেখতে হয় তাহলে এটা ভেঙে দিয়ে ক্রিকেট বিশ্বের অন্য যে রাষ্ট্রগুলো রয়েছে তাদেরকে নিয়ে একটা নতুন ক্রিকেট বিশ্ব আবার গড়ে তুলতে হবে, যারা গোটা ক্রিকেট সহযোগী দেশগুলোকে নিয়ে একটি নিরপেক্ষ সংস্থার মতন কাজ করতে পারবে, সকলের প্রতি সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারবে। আমরা যদি দেখি তাহলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ভারত আইসিসি থেকে যে ইনকাম হয় তার সিংহভাগ লভ্যাংশ ভারত লাভ করে। কারণ হিসেবে আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে যে আইসিসির যে বাণিজ্যিক যে লাভটা আসে সেই বাণিজ্যিক লাভের 70 থেকে 80% লাভটা বা রেভিনিউ যেটা আসে সেই রেভিনিউটা আসে ভারতের বাজার থেকে। তাই তারা এটাকেই প্রায়োরিটি দেয়। অর্থাৎ আইসিসি মূলত ভারতের বাজার থেকে বেশি রেভিনিউটা তারা বা বেশি রাজস্ব পাওয়ার কারণে মূলত তারা এই বিষয়টি উল্লেখ করেছে যে শেষ পর্যন্ত আমরা সেই দেশের বাজারেই আবার বেশি আমরা বিনিয়োগটাও করি বা তাদেরকে বেশি আমরা আর্থিক অনুদানও প্রদান করি। অর্থাৎ এখানে আমরা দেখতে পাই যে আইসিসির লভ্যাংশটা আইসিসি ভারতকে বেশি প্রদান করে, তারপরে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে প্রাধান্য দেয়, আর অন্য যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের ক্ষেত্রে একেবারে সীমিত পরিমাণে দেওয়া হয়। যেটা বাংলাদেশের ক্ষেত্রে এই বছর 2026 সালে আইসিসি থেকে যে অনুদানটা দেওয়া হবে সেটার পার্সেন্টেজ মাত্র 4%। অনেকেই কিন্তু অনেক ধরনের কথা বলেছিল, যেমন তামিম ইকবাল বলেছিল, তারপর খালেদ মাহমুদ সুজন উল্লেখ করেছিল যে আইসিসি নাকি অনুদান না দিলে বাংলাদেশের ক্রিকেট টিকবে না, বাংলাদেশের ক্রিকেট বাঁচবে না। তাই বাংলাদেশের ক্রিকেটকে রক্ষা করার জন্য হলেও অবশ্যই বাংলাদেশকে ভারতের মাটিতে যে খেলায় অংশগ্রহণ করা উচিত বলে তামিম ইকবাল মনে করেছিল, এবং তামিম ইকবাল বলেছিল যে 90 থেকে 95% আর্থিক অনুদান আমরা নাকি আইসিসি থেকে পাই, যেটা সম্পূর্ণ একটা ডাহা মিথ্যা কথা। অবশ্য সেটা পরবর্তীতে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম তিনি উল্লেখ করেছিলেন এবং বলেছিলেন যে আমরা আরও একজন ভারতের দালালকে পেলাম, অর্থাৎ আরও একটি ভারতের দালালের অভ্যুত্থান হলো। অর্থাৎ সেটা অনেক বিতর্কিত বিষয় ছিল, শেষ পর্যন্ত সেই বিতর্কিত বিষয়টি সমাধান হয়েছে। কিন্তু এই ঘটনাগুলো তো আর মুছে যাবে না। আজকে রিকি পন্টিং কিন্তু ঠিকই শেষ পর্যন্ত সত্য তুলে ধরল, এবং লুকানো সত্য যেটা উন্মোচন করার সাহস দেখাতে পারে না কেউ, শেষ পর্যন্ত রিকি পন্টিং কোনো ধরনের ভয় না পেয়ে, কোনো ধরনের স্বার্থের কাছে মাথা নত না করে তিনি কিন্তু ঠিকই এই লুকানো সত্যটি এবং শেষ পর্যন্ত সকলের সামনে সেটা নিয়ে আসলো। অর্থাৎ আইসিসি যে ভারতের কথায় উঠছে আর বসছে এটা সকলেই এখন জানে, যেটা রিকি পন্টিং জানে, এখন সকলেই জেনে গেল। ক্রিকেট বিশ্বের প্রতিনিধি হিসেবে, ক্রিকেট জাতির প্রতিনিধি হিসেবে এবং অস্ট্রেলিয়ানদের প্রতিনিধি হিসেবে রিকি পন্টিং আজকে যে বোমা ফাটালেন, এটার ভার এখন আইসিসি এবং ভারত কিভাবে রক্ষা করবে। আইসিসি এবং ভারতের মেরুদণ্ড তো শুধু ভেঙেই গেল তা নয়, অবশেষে আইসিসি এবং ভারতকে তিনি একটা সাইলেন্ট হুমকিও দিয়ে রাখলেন যে যদি এখনই আইসিসি এবং ভারত তারা যদি সজাগ না হয় তাহলে পরবর্তীতে গোটা বিশ্ব তাদেরকে বয়কট করবে। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন। সকলে ভালো থাকুন।